একজন বাঙালির কাছে, একজন দেশবাসীর কাছে আজকের এই দিনটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ আজ ভারত মাতা সবচেয়ে বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, এবং তাকে আজ আমরা স্মরণ করে আজকের ভিডিওটা শুরু করব। এবং চাইবো যে আজকের এই দিনটাতে ভারতবর্ষে যে কটা দিন আমাদের কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ, যেই কটা দিন আমাদের কাছে খুব ইমোশনের কাছাকাছি থাকে, সেই একটা দিনে দাঁড়িয়ে আমাদের যে ম্যাচ রয়েছে এশিয়ান কাপে, সেখানে আমরা যেন ভালো পারফরমেন্স তুলে ধরতে পারি, যেন আমরা জিততে পারি। আমাদের 3 পয়েন্ট ভীষণভাবে আজকের ম্যাচে দরকার সামনের দিকে প্রোগ্রেস করার জন্য। কিন্তু অবশ্যই তাকিয়ে থাকতে হবে যে বাকি টিমগুলো তারা বাকি 4টে গ্রুপে কী পারফরমেন্স করছে, কারণ চায়না অলরেডি আমাদের একটা অ্যাডভান্টেজ দিয়ে দিয়েছে। যদি আমরা জিততে পারি, চায়নার আগে আমরা থাকবো, বাট বাকি 4টে গ্রুপে যে কোনো একটা টিমকে কিন্তু আমাদের নিচে থাকতে হবে। তো দেখা যাক কী হয় ম্যাচে। অবশ্যই 2 ঘন্টার মধ্যে আমরা বুঝতে পেরে যাবো। 5টা থেকে ম্যাচ রয়েছে, 7টার মধ্যে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। বাট বিফোর দ্যাট অবশ্যই ম্যাচটা নিয়ে ছোট্ট করে কিছু কথা বলতে হয়। একদিকে আমাদের দুটো ম্যাচে যা অবস্থা রয়েছে, একটা ম্যাচে 2-0, একটা ম্যাচে 3-0, আমরা 5 গোল খেয়েছি। এবং উল্টো দিকে সিরিয়া, তারা কিন্তু একটা আনএক্সপেক্টেড রান তাদের রয়েছে দুটো ম্যাচের নিরিখেই বলা চলে। এক হচ্ছে প্রথম ম্যাচটা তারা উজবেকিস্তানের বিরুদ্ধে গোললেস ড্র করেছে, দ্বিতীয় ম্যাচটা তারা অস্ট্রেলিয়ার কাছে জাস্ট 1-0 গোলে হেরেছে। একইভাবে আমাদের মতো তারা গোল করতে পারেনি, কিন্তু তারা জাস্ট একটা গোল খেয়েছে, যেখানে আমরা 5টা গোল খেয়েছি। তো কোথাও ডিফেন্সিভ যদি দেখা যায় যে কারা স্ট্রং রয়েছে, সেখানে দেখা যাবে যে সিরিয়া কিন্তু দুটো ম্যাচের নিরিখে, দুটো ম্যাচের রেজাল্টের নিরিখে এবং পারফরমেন্সের নিরিখে আমাদের থেকে বেটার ডিফেন্স কিন্তু ওদের রয়েছে। যদি বলি মাঝ মাঠে বল দখলের ক্ষমতা, যে স্ট্যাটস রয়েছে, যা রেশিও রয়েছে দুটো ম্যাচের নিরিখে সিরিয়া এবং আমাদের, সেখানে অবশ্যই সিরিয়া কিন্তু মাঝমাঠ দখল অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে অনেক বেটার করেছে আমাদের থেকে। অ্যাটাকে উজবেকিস্তানের বিরুদ্ধে সিরিয়া অনেক অ্যাটাক তুলে নিয়ে গেছে। 50-50 ম্যাচ হয়েছে, সিরিয়া জিতলেও জিতে যেতে পারতো, বল পজিশন কম ছিল, বাট স্টিল যে কটা অ্যাটাক ওরা বিল্ড আপ করেছিল, সেই কটা অ্যাটাক থেকে কিন্তু ওরা গোল তুলতে পারতো। এবং অস্ট্রেলিয়া ম্যাচটাতেও কিন্তু একইভাবে দেখা গেছে যে গোল খাওয়ার পরেও ওরা গোল তো আর এক্সট্রা খায়নি, কিন্তু পাল্টা অ্যাটাক তুলে নিয়ে গেছে, বেশ কিছু চান্স ওরা মিস করেছে। আমরাও কিন্তু অস্ট্রেলিয়া ম্যাচে অলমোস্ট গোল ওপেন করে দিয়েছিলাম, উজবেকিস্তানে বল পোস্টে লেগে ফিরে এসেছিলো। তো দুটো টিমই কিন্তু অ্যাটাকিং দিক থেকে ঠিক রয়েছে, সেই অ্যাপ্রোচটা দেখা গেছে। এবং কোথাও আজকের এই ম্যাচটাতে দুটো টিমই কিন্তু গোল করতে চাইবে। সিরিয়ার কাছে আজকের ম্যাচটা যেমনভাবে ডু অর ডাই ম্যাচ, আমাদের কাছে ঠিক ততটাই ডু অর ডাই ম্যাচ। সিরিয়া অলরেডি 1 পয়েন্ট নিয়ে রয়েছে, আমরা 0 পয়েন্টে রয়েছি। যারা হঠাৎ করে আজকে ফুটবলটা দেখতে বসবে বা সেইভাবে হয়তো ডেভেলপমেন্টের খবরাখবর রাখে না, তারা দেখবে সিরিয়া একটা যুদ্ধবিধ্বস্ত দেশ। সবসময়ই খবরের শিরোনামে থাকে যে সিরিয়াতে হিংসা রয়েছে, সিভিল ওয়ার চলছে, সিরিয়ার বেশিরভাগ মানুষ ঘর ছাড়া। যে ফুটবলাররা রয়েছে তারা অবধি দেশে ঠিক করে খেলতে পারে না। একটা সময় তাদের ওপর ভীষণভাবে রাষ্ট্রের যে চাপ, সেই চাপ ছিল। তারপরেও এই দেশটা আমাদের থেকে কিভাবে এগিয়ে, কিভাবে আমাদের থেকে তারা বেটার ফুটবল খেলছে। তাদের দেশের যারা প্লেয়াররা রয়েছে এই টিমটাতে, তাদের অনেকে রয়েছে যারা বিদেশের লিগে খেলে, কারণ সিরিয়ার যে লিগ তার কোয়ালিটি যে ভালো না আমরা জানি। আর্জেন্টিনার কিছু প্লেয়ার রয়েছে যারা সিরিয়ান বংশোদ্ভূত, একটা সময় তারা দেশ ছেড়েছিল, সেই প্লেয়ারদের তারা ফিরিয়ে এনেছে। আরও বেশ কিছু প্লেয়ার রয়েছে যারা বিদেশে থাকতো, খেলতো, এবং সেখানে তাদের ফুটবলটা কোথাও গ্রো করেছে। তো কিছু তো একটা ব্যাপার রয়েছে তাদের ডেভেলপমেন্টের পেছনে, কোথাও প্যাশন কাজ করেছে বা কোথাও ফুটবলারদের তাগিদ কাজ করেছে। বাট আমাদের এখানে সব কিছু রয়েছে, সব দিক থেকে আমরা ডেভেলপড। আপাতত যেভাবে আমরা এগোচ্ছি ফুটবলের নিরিখে বাকিদের থেকে অনেকটা স্লো। তো এই জিনিসগুলো কেউ হয়তো ম্যাচের আগে পরে মাথায় রাখবে না, অনেক কিছু বলে দেবে, বা এই ম্যাচে যদি একটা খারাপ রেজাল্ট হয় আমাদের জন্য, যেটা আমরা কখনোই চাই না আজকের দিনে, তাহলেও কিন্তু বহু মানুষ পুরো টিমকে, পুরো সিস্টেমকে দোষারোপ করার জন্য এগিয়ে আসবে। বাট তার ব্যাকগ্রাউন্ড কী রয়েছে, কিসের বেসিসে আমরা পারফরমেন্স খারাপ করছি, কিসের বেসিসে আমরা আমাদের যে পিক লেভেলটা রয়েছে সেখানে টাচ করতে পারছি না, সেই রিসার্চ কেউ করবে না। এবং এখন থেকে অলরেডি পিআর করা শুরু হয়ে গেছে, যেটা কোচের ওয়ার্ড অফ মাউথ ছিল, যে আমরা কোথাও এশিয়ান কাপটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছি না, কারণ আমাদের এখানে ফাইটটা অনেক হাই লেভেলে, আমরা সেখানে ফাইট করার মতো নাকি এখনও রিচ করতে পারিনি। আমাদের কোথাও লক্ষ্যটা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনস রাউন্ড। আমাদের লক্ষ্য কিন্তু দুটোই, অ্যাজ আ ফ্যান বলছি আমি, আমাদের লক্ষ্য কিন্তু দুটোই, যে আমরা এশিয়ান কাপেও ভালো পারফরমেন্স করব, আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনসেও ভালো পারফরমেন্স করব। বাট কোচ আগে থেকে তিনি কিন্তু জানিয়ে রেখেছিলেন যে এশিয়ান কাপ আমার ফোকাসে নেই, কিন্তু একইভাবে তিনি চেয়েছিলেন যে একটা ক্যাম্প করা হোক। তো
তো এখানে কোথাও কন্ট্রাডিক্টরি ফ্যাক্টর ছিল। তারপর তার যারা মোটামুটি পিআর করে থাকেন তারা অলরেডি পিআর করতে শুরু করে দিয়েছে, ভিডিও করতে শুরু করে দিয়েছে বা পোস্ট করতে শুরু করে দিয়েছে যে চলো আমাদের এশিয়ান কাপের জার্নি ভাই খতম, তাও যদি জিতে যায় আশা বেঁচে থাকে তাহলে অন্য ব্যাপার, বাট আমাদের কাছে প্রায়োরিটি বা ইম্পর্টেন্স কিন্তু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনস। অবশ্যই সেটা প্রায়োরিটি, অবশ্যই সেটা ইম্পর্টেন্স রয়েছে, বাট স্টিল আমরা চেষ্টা করবো আজকের ম্যাচটা জিতে সবাইকে এখানে ভুল প্রমাণ করার। দুটো টিমই কিন্তু অ্যাটাকিং খেলবে, দুটো টিমই আজকে খুব একটা ডিফেন্সিভ অ্যাপ্রোচ নিয়ে নামবে বলে আমার অন্তত মনে হয় না, কারণ দুটো টিমের কাছেই 3 পয়েন্ট ম্যাটার করছে, কোনো ড্রয়ের সিন নেই, কেউ হারতে চাইবে না, দুটো টিমই কিন্তু শুরু থেকে গোল তুলতে চাইবে, জিততে চাইবে এবং একটা অল অ্যাটাক ফুটবল আমরা আজকে দেখতে চলেছি। এবং সেই অল অ্যাটাকিং ফুটবল দেখার জন্য আমাদের বেস্ট 11 কী হতে পারে? দেখো, গোলকিপারে অবশ্যই হয়তো গুরপ্রীত সিং সান্ধু শুরু করবে, বাট ওকে দুটো ম্যাচে আমরা যেভাবে পারফরমেন্স করতে দেখেছি এরকম গুরপ্রীতকে আমরা বড় ম্যাচে খেলতে দেখি না। গুরপ্রীতের প্রচুর মেমোরেবল ম্যাচ রয়েছে, বাট কেন জানি না গুরপ্রীতের হঠাৎ করে এই দুটো ম্যাচে আমরা ফর্মে ডাউন দেখেছি। স্টিল তারপরেও হয়তো গুরপ্রীত আজকের ম্যাচে স্টার্ট করবে, বাট যদি কোচ একটা পরিবর্তনের রাস্তায় যেতে চান তাহলে হয়তো অমরিন্দরকে তিনি স্টার্ট করাতে পারেন। বাট এই ধরনের ভাইটাল ম্যাচ যেখানে একটা গোলও আমাদের 2 গোলে পিছিয়ে দেওয়ার মতো রেজাল্টে গিয়ে দাঁড় করাবে, সেখানে গুরপ্রীতকে বসানোর সিদ্ধান্ত কতটা তিনি নেবেন জানি না। রাইট ব্যাকে হয়তো নিখিল পুজারি স্টার্ট করবে, তার অ্যাটাকিং যে মেন্টালিটি রয়েছে সেটাকে মাথায় রাখলে, বাট যদি ডিফেন্সিভ ব্যাপার বলতে হয় তাহলে কিন্তু আমার চয়েসে কোথাও প্রীতম কোটাল অ্যাজ আ রাইট ব্যাক আজকের ম্যাচে এগিয়ে থাকবে, কারণ তার এক্সপিরিয়েন্স, তার ডিফেন্ডিং, অবশ্যই সিরিয়ান প্লেয়ারদের যে ফিজিক রয়েছে, সিরিয়ান প্লেয়ারদের যে এরিয়াল বলে দক্ষতা রয়েছে সেটাকে ডিফেন্ড করার জন্য আমার মনে হয় ডান দিক থেকে প্রীতম কুড বি দ্য বেস্ট চয়েস। দুজন সেন্টার ব্যাকে অবশ্যই সন্দেশ অ্যান্ড রাহুল ভেকে শুরু করবে, এই ক্ষেত্রে আলাদা করে কিছু বলার নেই। রাহুল ভেকের কিছু প্রবলেমস দেখা গেছে, বাট স্টিল ওই জায়গাতে আজকের ম্যাচে এক্সপিরিয়েন্স দরকার গোল না খাওয়াটার জন্য, তো সেখানে কোথাও রাহুল ভেকে স্টার্ট করবে। লেফট ব্যাকে আমি আকাশ মিশ্রাকে এগিয়ে রাখবো, কারণ তার ডিফেন্সও আগের দিনকে মোটামুটি ভালোই হয়েছে, খুব খারাপ হয়নি। কিন্তু আজকে যেহেতু অ্যাটাকিং ম্যাচ, দুদিকে যদি আমরা দুটো সাইড ব্যাকে দুজন ডিফেন্সিভ প্লেয়ারকে নামিয়ে দিই, একদিকে প্রীতম একদিকে শুভাশিস, তাহলে কোথাও পুরো ডিফেন্সিভ অ্যাপ্রোচে কিন্তু ম্যাচটা চলে যাবে। সেক্ষেত্রে আমি অন্তত আকাশকে এগিয়ে রাখছি। ডিফেন্সিভ ব্লকারে আমি জানি না আগের ম্যাচে কেন দীপক টাঙ্গরি বসেছিল, হয়তো অ্যাটাকিং অ্যাপ্রোচের জন্য, বাট আমার কোথাও মনে হয় যে আজকে দীপক টাঙ্গরি কিন্তু ফেরা দরকার। বাট আপুইয়া সুরেশের যে জুটি, এই জুটি কিন্তু ক্লিক করেছিল, বাট এখান থেকে একজনকে স্যাক্রিফাইস আজকের ম্যাচে করতে হবে হয়তো স্টিমাচকে। তিনি করবেন কিনা অন্য ব্যাপার। আমি কালকের ভিডিওতেই বলেছিলাম যে একজন ফ্যানের ভিউ থেকে আমি কীভাবে এই ম্যাচটাকে দেখতে চাই, জাস্ট আমি সেটাই বলবো। কোচ কী করবেন না করবেন সেটা পুরোপুরি তার ব্যাপার। তিনি যেভাবে টিম সাজাচ্ছেন, যেভাবে তিনি সিলেকশন করছেন, যেভাবে 26 জনের স্কোয়াডও সিলেকশন হয়েছে, সেখানে প্রশ্ন অবশ্যই উঠেছে। কিন্তু আমি আজকে দীপক টাঙ্গরি অ্যান্ড আপুইয়া এই দুজন প্লেয়ারকে ডিফেন্সিভ রোলে দেখতে চাই, কারণ আপুইয়া কিছুটা অ্যাটাকে চলে যায়, কিছুটা ফরওয়ার্ড যায়, বাট ম্যাক্সিমাম সময় কিন্তু আপুইয়ার যে স্ন্যাচিং, যে মাঠে কন্ট্রোলটা থাকে মাঝমাঠে, সেটা অনেক বেশি লাগে আমার সুরেশের থেকে। তো আপুইয়া অ্যান্ড দীপক টাঙ্গরি থাকুক, এবং অ্যাটাকিং মিডফিল্ডে আমি কোথাও শুরু থেকে ব্রেন্ডন ফার্নান্ডেজকে কিন্তু এখানে এক্সপেক্ট করছি। অনেকে থাপার কথা বলবে, বাট থাপা কিছুটা হয়তো সেন্ট্রালি নেমে আসে। এবং রিসেন্ট টাইমে কী হয়েছে, থাপা কিন্তু খুব একটা অ্যাটাকিং খেলেওনি ক্লাব লেভেলে, তো ব্রেন্ডনের সেই জায়গাতে অ্যাটাকিং যে ব্যাপারটা সেটা আমরা কাজে লাগাতে পারবো। সাহাল আব্দুল সামাদ ফিট রয়েছে, বাট শুরু করবে কি না জানি না। তবে অবশ্যই ব্র্যান্ডন যদি থাকে তাহলে সেট পিস বলো বা অ্যাটাকে যে মোবিলিটি বলো, ইভেন ব্র্যান্ডন কিছুটা উইং দিয়েও কিন্তু সুইচ করতে পারে। সেই ক্ষেত্রে মহেশ অ্যান্ড ব্র্যান্ডন তারা কিন্তু সুইচ করতে পারবে তাদের পজিশনটাকে। লেফট উইংয়ে অবভিয়াসলি মহেশ নওরেম সিং, রাইট উইংয়ে আমি আজকে লালিয়ান জোয়ারা ছাং থেকে খুব ডেসপারেটলি ব্যাক করতে দেখতে চাই, কারণ মনবীর সিং ঠিক আছে ভাই, পেছনে যদি আমার প্রীতম কোটাল থাকে তাহলে সামনে মনবীরকে খুব একটা দরকার নেই কভারিংয়ের জন্য। সেই ক্ষেত্রে ছাংতের যে স্পিড রয়েছে, যে মোবিলিটি রয়েছে, সেটা অবশ্যই আজকে আমি কাজে লাগতে দেখতে চাই। অ্যান্ড অবভিয়াসলি সেন্টার ফরওয়ার্ডে সুনীল ছেত্রী, সেই ছাড়া খুব একটা অপশন নেই, কারণ স্ট্রাইকার তো আমাদের রয়েছে, সেই নিয়ে কোনো ব্যাপার না, বাট তারা কতটা মাঠে নেমে ডেলিভার করতে পারবে দ্যাট ইজ এ বিগ ডাউট। তো কোথাও সেন্টার ফরওয়ার্ডে অবভিয়াসলি ক্যাপ্টেন, লিডার, লেজেন্ড, তো এটা মোটামুটি আমার পছন্দের একটা লাইন আপ। দেখা যাক সেটা কতটা মেলে নাকি একদমই না মেলে, পুরোপুরিভাবে ইগার স্টিমাচের যে থটফুল মাইন্ড রয়েছে সেখান থেকে কিছু অন্যরকম বেরিয়ে আছে আজকের ম্যাচের জন্য। তবে অবশ্যই যে লাইন আপই নামুক না কেন, যে 11 জন প্লেয়ারই নামুক না কেন, গোটা ম্যাচে যে 16 জন প্লেয়ারই পার্টিসিপেট করুক না কেন, 11 জন শুরু থেকে 5 জন চেঞ্জে, সবার কিন্তু লক্ষ্য থাকবে একটাই, যে উই হ্যাভ টু উইন দিস ম্যাচ। এর বেশি আর কিছু বলার নেই। ম্যাচটা এনজয় করো। 5টা থেকে ম্যাচ রয়েছে, জিও সিনেমা, স্পোর্টস 18 সব জায়গাতে খেলাগুলো দেখতে পাওয়া যাবে। তারপর অবশ্যই ম্যাচের শেষে কী ভাগ্য বয়ে এলো আমাদের জন্য সেটা নিয়ে কথা বলা যাবে। এই ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। অবশ্যই যা যা ওপিনিয়ন্স রয়েছে রিগার্ডিং দিস ম্যাচ কমেন্ট করতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।